রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছো এবং পরে যারা অংশগ্রহণ করবে, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, হাপানিয়া KM ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সাপাহার, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকেও তোমাদের ভেক্টর সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা স্ক্রিনে আজকের লেসন সম্পর্কে দেখতে পাচ্ছ। শ্রেণী আলিম প্রথম বর্ষ 2020-2021 শিক্ষাবর্ষ, বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আজকের পাঠ ভেক্টরের যোগ, পার্ট 2। শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, ভেক্টর যোগের নিয়মসমূহ জানতে পারবে, ভেক্টর যোগের সূত্রগুলো ব্যাখ্যা করতে পারবে, ভেক্টরের দিক সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, ভেক্টর যোগের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার নিয়মসমূহ জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমরা ভেক্টর যোগের সূত্রগুলো জানব। ভেক্টর যোগের সূত্র হচ্ছে 4টি। এক নম্বর, সাধারণ নিয়ম। নাম্বার 2, ত্রিভুজ সূত্র। 3, বহুভুজ সূত্র। নাম্বার 4, সামান্তরিক সূত্র। শিক্ষার্থীরা, আমরা একে একে আমাদের সকল ভেক্টরসমূহ আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা ভেক্টর যোগের সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এইগুলোর দ্বারা কি শিখব। যদিও পূর্বে তোমাদের শিক্ষণফল জানানো হয়েছে, আমি আর একটু বলতে চাই যে আমরা যদি বাজার থেকে 3 কেজি চাল কিনে তার সাথে যদি আরও 2 কেজি চাল যোগ করি, তাহলে 3 আর 2 আমরা বলি 5 কেজি চাল হয়েছে। আবার একটি বাঁশের 10 ফিট বাঁশের যদি 4 ফিট পানির ভিতরে থাকে এবং বাকি কত ফিট বাইরে থাকলো আমরা যদি হিসাব করতে চাই, 10 ফিট থেকে আমরা 4 ফিট বিয়োগ করলে যেমন 6 ফিট পেয়ে যাই। এই সব বিষয়গুলো হচ্ছে একেবারে সাধারণ নিয়ম অনুসারেই আমরা করতে পারি, অর্থাৎ সাধারণ নিয়ম অনুসারে যোগ বিয়োগ করে আমরা হিসাব করতে পারি। কিন্তু ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো কেন জানব? নিয়মগুলো এই জন্যই জানতে হয়, তোমরা ইতিপূর্বে ক্লাসে শিখেছো যে স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়মে হয়, কিন্তু ভেক্টর রাশির যোগ সাধারণ নিয়মে হয় না, এটি জ্যামিতিক নিয়মে করতে হয়। এই কারণে আজকে আমাদেরকে ভেক্টর যোগের এই সূত্রসমূহ শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণ নিয়ম নিয়ে কথা বলি। ভেক্টর যোগের সাধারণ নিয়ম অনুসারে দুটি ভেক্টর যদি AB ও BC হয়, তাহলে আমরা এই দুটি ভেক্টরকে কিভাবে যোগ করব? আমরা এই ভেক্টর দুটির নাম দিলাম, একটি নাম P, অপরটির নাম দিলাম Q। ভেক্টর যোগের সাধারণ নিয়ম অনুসারে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হয়। তোমাদের সুবিধার্থে বলছি, এই AB ভেক্টরের পাদবিন্দু হচ্ছে A, শীর্ষবিন্দু হচ্ছে B। তো পাদবিন্দু অপর ভেক্টরের B কে আমরা AB ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করব। অর্থাৎ আমরা যদি এইভাবে অঙ্কন করি, AB এবং BC ভেক্টরকে
এবি ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করলাম, অর্থাৎ এবি ভেক্টরের শীর্ষবিন্দুতে বিসি ভেক্টরের পাদবিন্দু। তাহলে দেখা যাচ্ছে এবি ভেক্টরের পাদবিন্দু এবং বিসি ভেক্টরের শীর্ষবিন্দু এই দুইটি বিন্দুকে যদি আমরা অপর একটি ভেক্টর দ্বারা যোগ করি, তাহলে ভেক্টর যোগের সাধারণ নিয়ম অনুসারে এই তৃতীয় বাহুটি হবে অপর দুইটি ভেক্টরের যোগফল। আমরা নাম দিলাম সি। অর্থাৎ এই নিয়ম অনুসারে আমরা এখন লিখতে পারি এ বি প্লাস বিসি সমান এসি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছ। আমরা এটিকে আরেকটু ব্যাখ্যা করতে পারি। এবি ভেক্টরের নাম যেহেতু আমরা দিয়েছিলাম পি ভেক্টর, বিসি ভেক্টরের নাম দিয়েছিলাম কিউ ভেক্টর, সেই অনুসারে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান আর ভেক্টর আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা এরপরে জানব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র অনুসারে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহু অপর দুই বাহুর যোগফল নির্দেশ করবে অথবা লব্ধি নির্দেশ করবে। আমরা চিত্র অঙ্কন করব। নাম দিলাম এ বি সি ত্রিভুজ। এ বি বাহুর নাম দিলাম পি, বিসি বাহুর নাম দিলাম কিউ এবং এসি বাহুর নাম দিলাম আর। ত্রিভুজ সূত্র অনুসারে একটি ত্রিভুজের দুটি বাহু এ বি ও বিসি যদি সন্নিহিত বাহু ধরা হয়, তাহলে তৃতীয় বাহু এসি বাহুটি উক্ত ত্রিভুজের লব্ধি নির্দেশ করবে। আমরা গাণিতিকভাবে লিখতে পারি এ বি বাহু ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর, বা এবি ভেক্টরকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে, বা বিসি ভেক্টর যেভাবে ছিল সেভাবে লিখে এসি ভেক্টরের দিক চেঞ্জও করতে পারি আমরা মাইনাস সিএ, বা এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 0। অর্থাৎ তৃতীয় বাহুর দিক চেঞ্জ করলে প্রতিটি বাহুর লব্ধি 0 দাঁড়ায়। এই ভেক্টরটিকে আমরা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর সমান 0 বিবেচনা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা শিখব বহুভুজ সূত্র। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ত্রিভুজ সূত্রের পরে যখন বহুভুজ সূত্রের কথা বলছি, তখন একটি বহুভুজ মানে অনেকগুলো বাহুর সমষ্টি, বা তিনের চাইতে যখন বেশি বাহু হয় তখন সেটাকে আমরা বহুভুজ বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বহুভুজ অঙ্কনের চেষ্টা করছি। নাম দেওয়া হচ্ছে এ বি সি ডি ই। আমরা এবার এ ডি এবং এসি যোগ করলাম। আমরা ত্রিভুজ সূত্রে যেভাবে যোগ করেছিলাম, অনুরূপভাবে যদি আমরা এটা বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারবো এ ই ভেক্টর সমান এ ডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। আবার এডি এসি এবং সিডি ভেক্টরের লব্ধি, কাজে আমরা এটাকে লিখতে পারি এডি সমান এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। পূর্বের ভেক্টরটি আমরা এখানে বসিয়ে দিলাম ডিই ভেক্টর। এসি ভেক্টরটি আবার এ বি এবং বিসির লব্ধি প্রকাশ করছে, কাজেই এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই এই ভেক্টরের আমাদের চারটি ভেক্টর যেটা আমরা লিখলাম এ বি বিসি সিডি ডিই,
এগুলো লব্ধি প্রকাশ করছে এখন এই। এভাবে আমরা একটা বহুভুজের লব্ধি প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভেক্টর যোগের নিয়ম সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে সামান্তরিক সূত্র। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, এটি তোমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরের লব্ধি নির্দেশ করে। আমরা প্রথমে একটি সামান্তরিক অঙ্কনের চেষ্টা করব। বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। নাম দিলাম ও, এ, বি, সি। তাহলে আমাদের হয়ে গেল একটি সামান্তরিক ও, এ, বি, সি একটি সামান্তরিক, এবং ও বি সামান্তরিকটির কর্ণ। আমরা নাম দিলাম ও এ বাহুর নাম দিলাম পি, ও সি বাহুর নাম দিলাম কিউ, এবং ও বি বাহুর নাম দিলাম আর। তাহলে সূত্রানুসারে পি বাহু এবং কিউ বাহু অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি প্রকাশ করবে আর ভেক্টর। তোমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হতে পারে, যেহেতু আগের সূত্রে আমরা এটা ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে তৃতীয় বাহুটি উক্ত ত্রিভুজের লব্ধি প্রকাশ করছিল। কিন্তু এখানে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যখন আমরা পি এবং কিউকে ভেক্টর হিসেবে প্রকাশ করছি, তখন পি এবং কিউ এর মিলিত বিন্দু থেকে অঙ্কিত কর্ণ পি এবং কিউ এর লব্ধি প্রকাশ করছে। আমরা এটি গাণিতিকভাবে এভাবে লিখতে পারি, ওবি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস ওসি ভেক্টর। আমরা এটিকে যদি ত্রিভুজ সূত্রের মতো ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে ত্রিভুজ ও এ বি হতে ও বি সমান ও এ প্লাস এ বি লিখতে পারি, যেটিকে আমরা মান বসালে, যেমন আগের ভেক্টরটিতে আমরা মান বসালে এখানে লিখতে পারতাম আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। যেহেতু একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কাজেই ওসি বাহু সমান্তরাল হচ্ছে এবি বাহু। ওসি বাহুর নাম যদি কিউ হয়, আমরা এবি বাহুর নামও কিউ দিতে পারি। কাজেই এই মানগুলো যদি এই সমীকরণে বসাই, তাহলে দেখা যাবে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের সূত্রের সাথে আমাদের ত্রিভুজ সূত্রের মিল আছে। সুপ্রিয় বন্ধুরা, এই সূত্রটিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আকাশে ঈগল পাখি যখন ডানা মেলে উড়ে, তার দুই ডানায় যখন ভর করে উড়ে, তখন ঈগল পাখিটি কোন দিকে অগ্রসর হয়? তোমরা লক্ষ্য করেছো, আমরা যদি ঈগল পাখির দুটো ডানা চিন্তা করি, একটি পি আর একটি কিউ, তাহলে ঈগল পাখিটি তোমরা দেখেছো তার সামনে বরাবর সে এগিয়ে যায়। পাখিরা যখন ডানে বা বামে ঘোরার চেষ্টা করে, তখন আমরা যদি পি এবং কিউ বাহুকে তাদের ডানার সাথে তুলনা করি, তারা কোনো একটি বাহুরকে বল কম প্রয়োগ করলে দেখা যায় যে তারা ভিন্ন দিকে ঘুরতে পারে। তো এই যে এখানে পি এবং কিউ বাহু দ্বারা একটা ঈগল পাখির ওড়া নড়াচড়া যেভাবে আমরা ব্যাখ্যা করছি, আমরা এর সাথে তুলনা করে আরও বেশ কিছু বিষয়ের ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থীরা, আমরা ভেক্টরের বিষয়টি যেভাবে জানি যে ভেক্টরের মান ও দিক দুটিই আছে, কাজেই আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টরে কীভাবে মান বের করা যায় বা লব্ধির মান কীভাবে নির্ণয় করা যায় এবং দিক কীভাবে নির্ণয় করা যায়, আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা সামান্তরিক সূত্রটিকে ব্যাখ্যা করার জন্য ও এ বাহুকে বর্ধিত করলাম এবং বিডি লম্ব অঙ্কন করলাম।
তোমরা বুঝতে পেরেছ যে এ ও সি কোণ এবং বি এ ডি কোণ আমরা সমান এবং সমান্তরাল বলতে পারি, কারণ এই বাহুর সাথে এডি বাহু ও এ বাহুর সাথে ওসি বাহু যতটুকু অ্যাঙ্গেলে আছে তারা একই বাহুর সাথে এই বাহু এবং বাহু সমান্তরাল হওয়ার কারণে এবি বাহুটিও এডি বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই কোণের নাম যদি আমরা আলফা দিয়ে প্রকাশ করি তাহলে এই কোণটিকেও আমরা আলফা দিয়ে প্রকাশ করতে পারব। আমরা এই কোণটির নাম দিলাম থিটা। শিক্ষার্থীরা, আমরা এবার লব্ধির মান নির্ণয় করব। এখানে লব্ধি প্রকাশ করছে ওবি বাহুটি, কাজেই আমরা ত্রিভুজ ও বিডি হতে লিখতে পারব পিথাগোরাসের সূত্র অনুসারে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওডি সমান দেখতে পাচ্ছি আমরা ওএ প্লাস এডি, বা আমি সাইড নোট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওডি সমান ওএ প্লাস এডি, এই মানটুকু এই সমীকরণে বসিয়ে দিই। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করি। তাহলে আমরা কি লিখলাম? ওএ প্লাস এডি হোল স্কোয়ার ছিল, এর সূত্র অনুসারে লিখলাম ওএ স্কোয়ার প্লাস 2OA এডি প্লাস এডি স্কোয়ার, আর পূর্বে ছিল বিডি স্কোয়ার। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। শিক্ষার্থীরা, তোমরা যদি এখানে লক্ষ্য করো, আমরা ওএ বাহুর মান দিয়েছি পি, এখানে বিডি বাহুর মান আমাদের জানা নেই, এবি বাহুর মান দেওয়া আছে কিউ, কাজেই বাকি যে বাহুগুলো থাকলো বিশেষ করে এডি মান আমাদের জানা নেই, বিডির আমাদের মান জানা নেই। এটাকে আমরা মান নির্ণয় করে সমীকরণে বসানোর চেষ্টা করব। আমরা ত্রিভুজ এবিডি হতে যদি লক্ষ্য করি, দেখো এটি যেমন একটি সমকোণী ত্রিভুজ ছিল, এবিডি এটিও হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাই আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটিকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবং তোমরা লক্ষ্য করেছো যে আমরা এডি স্কোয়ার এবং বিডি স্কোয়ারের মান অলরেডি পেয়ে গেছি এবি স্কোয়ার, কিন্তু থাকলো এডি স্কোয়ার। এডি বাহুটি আমরা এবিডি ত্রিভুজের, এটা যদি ভূমি চিন্তা করি এবং এটিকে যদি অতিভুজ বলি, তাহলে ভূমি ভাগ অতিভুজ সমান আমরা cos θ লিখতে পারবো। অতএব এডি ভাগ এবি সমান cos আলফা, বা এডি সমান এবি cos আলফা। এডিকে 3 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। শিক্ষার্থীরা, এবার 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সূত্র হতে আমরা লিখতে পারি ওবি স্কোয়ার সমান ওএ স্কোয়ার 2OA, এডির স্থলে আমরা লিখব এবি cos আলফা। শিক্ষার্থীরা একটু
ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডির স্থলে আমরা লিখব এ বি কস আলফা, আর এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের স্থলে আমরা 2 নম্বর সমীকরণে মানটি বসাবো, অর্থাৎ এ বি স্কোয়ার। এখন শিক্ষার্থীরা আমরা এই বাহুগুলো যে মান ধরেছিলাম সেগুলো একটু বসিয়ে দেব। ওবি বাহুর মান ধরা ছিল আর, তাহলে আর স্কোয়ার, এটি পি স্কোয়ার 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, বা আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটি হচ্ছে লব্ধির দিক, লব্ধির মান। যেহেতু আর এর উপর কোনো ভেক্টর চিহ্ন নেই, সুতরাং এটি হচ্ছে লব্ধির মান। এটি দ্বারা আমরা কীভাবে লব্ধির মান নির্ণয় করতে পারি, এটিকে আমরা দেখতে পারি যেভাবে আমরা তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে পাখির 2 ডানাতে ভরকে যেমন পাখি সম্মুখের দিকে অগ্রসর হয়, একইভাবে এ ধরনের অনেক উদাহরণ আছে, কথা তোমাদের আমি বলেছি। যেমন নদীতে যখন স্রোত থাকে তখন হয়তো তোমরা চেষ্টা করে দেখতে পারো যে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য আমরা কীভাবে যেতে পারি। এই ধরনের একটি অঙ্কের কথা যদি আমরা তোমাদের তুলনা করি, যে একটি নদীর স্রোতের বেগ ধরো দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা যদি চালানো হয়, তাহলে নৌকাটি কোন দিকে চলবে, এই প্রশ্নে যদি আমরা উত্তর দিতে চাই তাহলে আমাদের এই সূত্রের সাথে আরও একটি সূত্র জানতে হবে। সেই সূত্রটিকে আমরা একটু ব্যাখ্যা করতে পারি যে লব্ধির দিক দ্বারা। এটি যদি আমরা জেনে নিই তাহলে গাণিতিক সমস্যাটির সমাধান আমরা করতে পারব। দেখো বন্ধুরা, আমরা ওবিডি ত্রিভুজ ওবিডি হতে লিখতে পারি tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। লম্ব এখানে ত্রিভুজে বিডি, ভূমি হচ্ছে ওডি, সমান বিডি ভাগ ওএ প্লাস এডি। আমরা ইতিপূর্বে ওএ এবং এডির মান জেনেছি, কিন্তু বিডির মান আমাদের জানা ছিল না। তবে আমরা যদি তোমাদের ত্রিভুজ এবিডি হতে লিখি যে এইখানে লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি, আমরা এখানে সাইড নোট করে তোমাদের দেখাচ্ছি যে বিডি ভাগ এবি সমান লেখা যায় সাইন আলফা, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ সমান সাইন আলফা, বা বিডি সমান এবি সাইন আলফা। কাজে এই সমীকরণে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে দাঁড়াবে বিডি স্থলে এবি সাইন আলফা ভাগ ওএ প্লাস এবি কস আলফা, বা থিটা সমান tan ইনভার্স এবি বাহুর মান ছিল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। এটিকে দিলাম 5 নম্বর সমীকরণ। আমরা যে অঙ্কটির কথা বলছিলাম, এখন তুমি যদি নৌকার বেগকে কিউ দ্বারা, স্রোতের বেগকে পি দ্বারা প্রকাশ করে দিই আমরা, এবং যে 60 ডিগ্রি কোণে তারা যাচ্ছিল সেই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা সেই মানটি নির্ণয় করতে পারবো। আমি অঙ্কটি বোর্ডে লিখে তোমাদের সমাধান করে দিচ্ছি। একটি নদীর স্রোতের বেগ
4 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে 3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা চালালে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? শিক্ষার্থীরা, আমরা আজকে যে সামুদ্রিক সূত্রটি ব্যাখ্যা করলাম, এই সামুদ্রিক সূত্রের সাহায্যে তোমরা এই অঙ্কটির সমাধান করতে পারবে। আমরা এখানে স্রোতের বেগকে পি দ্বারা লিখছি। স্রোতের বেগ পি সমান 4 কিলোমিটার পার আওয়ার ধরলাম। নৌকার বেগ কিউ সমান 3 কিলোমিটার পার আওয়ার লিখলাম। মধ্যবর্তী কোণ থিটা সমান আলফা সমান আমরা পেয়েছি 60 ডিগ্রি। এখন লব্ধির বেগ এই যে আমরা লিখেছিলাম এখানে নৌকাটি কত বেগে, অর্থাৎ তাদের লব্ধির বেগ আর সমান কত হবে, এবং মধ্যবর্তী কোণ তারা কোন দিকে যাবে থিটা সমান আমরা বের করব এটা কোন দিকে যাবে। আমরা এই সমীকরণে যে এখন মান বসাই, যে আমরা যে সমীকরণটি তোমাদেরকে একটু আগে প্রমাণ করে দিলাম, এই সমীকরণের সাহায্যে এবং নিচের এই সমীকরণের সাহায্যে আমাদের এই দুটি প্রশ্নের উত্তর আমরা দেব। তাহলে আমরা অঙ্ক করার সময় লিখব, আমরা জানি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা সমান পি বাহুর মান ছিল 4, এটি মান ছিল 3, 2 × 4 × 3 cos 60 ডিগ্রি। 4 4 16, 3 3 9, 3 4 12, 12 2 24, আর এটি মান লিখলাম হাফ। 16 9 12। শিক্ষার্থী বন্ধুরা, দুই আর 9 11, 11 আর 6 17, 7 হাতে থাকলো 1, 3 37। আমরা এটিকে রুট করব, √37 অর্থাৎ 6.08 কিলোমিটার পার আওয়ার। আমরা এখান থেকে নৌকার বেগ, মিলিত বেগ আমরা পেয়ে গেলাম যে নৌকাটি 6.08 কিলোমিটার পার আওয়ার বেগে চলবে। এখন নৌকাটি কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে tan থিটা সমান q sin আলফা ভাগ p প্লাস কিউ cos আলফা, অর্থাৎ p এর মান 3, sin আলফার মান 60 ডিগ্রি, p এর মান 4, q এর মান 3, cos 60 ডিগ্রি। আমরা হিসাব করলে পাই
2.598 ভাগ 1.5 বা থিটা সমান tan ইনভার্স 2.598 ভাগ 4.5। অর্থাৎ 29.99 অর্থাৎ 30 ডিগ্রি প্রায়। এইভাবে আমরা সূত্রের সাহায্যে খুব সহজেই এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা এই করোনাকালীন দুঃসময়ে আশা করি ঘরে অবস্থান করছো। অযথা সময় নষ্ট না করে, বাইরে ঘোরাফেরা না করে ঘরেই অবস্থান করো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং মাদক থেকে দূরে থাকো। যেন কোনো প্রকার অসুস্থতার আগে নিজকে সুস্থ রাখার জন্য প্রতিষেধকই উত্তম। কাজেই তোমরা নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।